আমরা বুঝতে পারতেছিলাম আগে পিছে আমাদের পুলিশের গাড়ি, আমাদের অ্যাম্বুলেন্স ওনারা টার্গেট করতে পারছিল না যে আমরা কোন অ্যাম্বুলেন্সে আসছি। আমাদের যে ড্রাইভার ছিল উনি বললেন যে আপনারা কোনো প্রকার কান্নাকাটি করবেন না, আমরা যেভাবেই হোক যে কোনো মূল্যে আমরা যশোর ইনশাল্লাহ পৌঁছাবো। আর যদি আপনারা কান্নাকাটি করেন, পরিবেশ যদি উত্তক্ত হয়ে যায়, তাহলে আপনারাও অ্যারেস্ট হয়ে যাবেন, লাশও নিয়ে যাবে, তাহলে আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না। সেই সময়টা ডক্টর আমাদেরকে বলে যে তোমরা অজু করে ওঠো, সবাই অজু করে ওঠো, আল্লাহ চাহে তো এমনও হতে পারে যে রাস্তায় কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর যদি কপাল ভালো হয় যশোর পর্যন্ত সে যেতে পারে। তারপরে আমরা ওখান থেকে অ্যাম্বুলেন্স চেঞ্জ করি, যেহেতু আমাদেরকে লক্ষ্য করে পুলিশ তাড়া করছিল। আমরা বাবর রোড থেকে মিলেনিয়াম হসপিটালের একটা এসি অ্যাম্বুলেন্সে উঠি, ওখান থেকে আমরা রওনা হই। রওনা হওয়ার পরে আমরা যখন ঢাকার বাইরে বের হয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমরা ধামরাইলের ভিতরে, তখন আমার আব্বু ইন্তেকাল করেন, মানিকগঞ্জের আগ মুহূর্তে আর কি। এরকম সময় আপনার রানা প্লাজা ধ্বংস হয়েছে, ওই স্তূপ যেটা আর কি, ওখানের কাজ চলতেছিল। তো আমার আব্বু জানলার দিকে তাকায় ছিল, আমরা ভেবেছিলাম যে মনে হয় এটা দেখছে, কিন্তু ওই সময় আমার আব্বুর জানটা বের হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। কিছু দূর যেতে যেতে আমরা পুলিশের গাড়ির হর্ন শুনতে পাই। আমরা ঢাকার ভিতরে পুলিশের এসেই ছিলাম, আমরা বুঝতে পারতেছিলাম আগে পিছে আমাদের পুলিশের গাড়ি, আমাদের অ্যাম্বুলেন্স ওনারা টার্গেট করতে পারছিল না যে আমরা কোন অ্যাম্বুলেন্সে আসছি। কিন্তু যখন আমরা গাড়িতে বসে আওয়াজ পাইছি পুলিশের, ঠিক ওই সময় আমাদের যে ড্রাইভার ছিল উনি বললেন যে আপনারা কোনো প্রকার কান্নাকাটি করবেন না, আমরা যেভাবেই হোক যে কোনো মূল্যে আমরা যশোর ইনশাল্লাহ পৌঁছাবো। আর যদি আপনারা কান্নাকাটি করেন, পরিবেশ যদি উত্তক্ত হয়ে যায়, তাহলে আপনারাও অ্যারেস্ট হয়ে যাবেন, লাশও নিয়ে যাবে, তাহলে আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না। এভাবে আমরা যেতে থাকি। আমরা যখন ফেরিঘাট পার হই, তখন ওখান থেকে আমাদের কিছু আত্মীয় স্বজন আমাদের সাথে অ্যাড হওয়ার পরে ওখান থেকে ফোন আসে, যশোর থেকে ফোন আসে। আমরা যখন রাজবাড়ি পার হচ্ছি তখন ফোন আসে যে আপু, আমার ছোট বোন ফোন দেয় যে আপু এরকম, আমার চাচাও ফোন দিয়েছিল ওই সময়, যে বাসা থেকে প্রশাসন এসে তোমার আব্বুর ছবি নিয়ে গেছে, প্লাস তোমাদের নাম্বার নিয়ে গেছে, ট্র্যাক করা হচ্ছে, তোমরা কোথায় আছো এই মুহূর্তে, তো তোমরা খুব সাবধানে এসো, যাতে রাস্তা থেকে কোনো দুর্ঘটনা না ঘটে। তার পরক্ষণেই আমরা দেখতে পেলাম রাজবাড়ি পার হচ্ছে, রাজবাড়ি মোড়, গলন্দ মোড় যখন পার হচ্ছে, তখন দেখলাম যে সামনে একটা পুলিশের গাড়ি এবং পিছনে একটা পুলিশের গাড়ি অল্টারনেট করছে আমাদেরকে। আমাদের গাড়ি জোরে যাচ্ছে, কখনো ওদের গাড়ি জোরে যাচ্ছে। তো মাগুরা যাওয়া পরবর্তী সময়ে অনেক জোরে ঝড় বৃষ্টি চলে আসে। এই ঝড় আসার আগ মুহূর্ত পর্যন্ত পুলিশ আমাদের পিছনে ছিল। প্রচুর পরিমাণে ঝড় হয় এবং ওই ঝড়ে গাছের ডাল ভেঙে আমাদের অ্যাম্বুলেন্সের চাকার ভিতরে ঢুকে যায়। তখন 8টা সাড়ে 8টা বাজবে। তো সেই সময় আর কি ড্রাইভার বললেন যে আপনারা নামবেন না, যে পরিস্থিতি আমরা আপনারা নামলে সমস্যা হতে পারে। তখন ওনারাই সেই ডাল কেটে আর কি গাড়ি আবার স্টার্ট করে ঝড় থেমে গেলে। তখন আর আমরা পিছনে কোনো পুলিশ পাই না। এরপরে আমরা যশোর নিউ মার্কেট পর্যন্ত যাই খুবই স্বাচ্ছন্দ্য বোধে, যেহেতু পুলিশ নেই পিছনে। যখন নিউ মার্কেট যে পৌঁছালাম, তখন দেখলাম যে তখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো রাস্তার দুই ধার দিয়ে প্রচুর পুলিশ রাস্তার দুই ধার দিয়ে আর কি দাঁড়ায় আছে। আমরা ঢুকতে পারছি না, এত ভিড় ছিল। তার সাথে আলেমুলামারাও ছিল, সবাই ছাতা মাথায়, আমাদেরকে রিসিভ করার জন্যই তারা ওখানে ছিল। অনেক কষ্ট করে বাসা পর্যন্ত আমরা যাই, আমাদের পুরো এলাকা পুলিশ দিয়ে আবৃত ছিল, ঢেকে রেখেছিল। তো আমরা যখন ওখানে যে পৌঁছাই, ঠিক ওই সময় এসপি সাহেব ছিলেন এবং যশোরের যত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ছিলেন আমাদের বাসার সামনে, এবং তারা যাওয়ার সাথে সাথেই ফোর্স করতে থাকে যে আমার আব্বুর লাশটা তারা নিয়ে যাবে, যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয় বা এরা কোনো মিছিল মিটিং না করতে পারে হুজুররা। তখন এক পরিস্থিতিতে পরিবেশ উত্তক্ত হয়ে যায়। উত্তক্ত হওয়ার পরে আমার মামি, উনি নীলুফা আক্তার, উনি কুষ্টিয়ায় বাড়ি, উনি এমপি ইলেকশন করেছে কয়বার, উনি রিকোয়েস্ট করে যে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা নানু ভাইয়ের লাশ নিয়ে কোনো রকম কোনো কিছু করব না, আপনারা আমাদেরকে দাফনের সুযোগটা দেন। এই কথা বলার পরে যাই হোক ওনারা সময় দিল। তখন রাতেই আব্বুর গোসল কমপ্লিট হলো, কিন্তু সারা রাতেই পুলিশ পাহারায় ছিল। তো রাত্রে ঠিক করা হলো যে 10টার সময় আব্বুর জানাজা হবে।
ঈদগাহ ময়দানে। সেইটা ওনারা ভোরবেলায় ফজরের নামাজের পরে এসে আর কি চাপ সৃষ্টি করলো যে আপনারা এখনই মাটি দিয়ে দেন, 7টার ভিতরে কমপ্লিট করেন, আমাদের উপর থেকে চাপ আছে, এটা জানাজা এসে দেওয়া যাবে না ঈদগাহ ময়দানে। ঠিক ওই সময় আর কি তখন নিরুপায় হয়ে আমার চাচারা আমার আব্বুর জানাজাটা কলেজের মাঠে দেন, এবং কলেজের মাঠে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিল, যেখানে মাইক ব্যবহার করতে দিয়েছিল না। আর আমার চাচা দাদারা সবই ভীত ছিল। ওই দিনের ওই স্মৃতিগুলো আমরা আসলে বলার মতো ভাষায় থাকি না। আমি ওই সময় স্বাভাবিক ছিলাম না আর কি। মাটি হয়ে যাওয়ার পরে, মাটি হলো 8টা নাগাদ, মাটি হয়ে গেল, তারপরে 10টার সময় সম্ভবত আর কি গায়েবানা জানাজা হয়েছিল আমাদের যশোরে বিভিন্ন জায়গায়, আমার আব্বুকে পায়নি কেউ।